সালফার কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, করেছিস তো এগুলো, একটু রিকালেক্ট করে দেখবি যে ইউরিনটা নিলি তার উপরে জাস্ট একটু স্প্রিঙ্কেল করতে হতো, ঠিক আছে। এবার যদি বাইল সল্ট থাকে তাহলে হচ্ছে কি ইউরিনের সারফেস টেনশন কমিয়ে দেবে, তখন বাইল সল্টটা নিচে প্রেসিপিটেট করে যাবে। এটাই ছিল টেস্ট, সিম্পল টেস্ট। আর ফচেট হলে তোকে এমজিএসও4 দিয়ে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট করবে, সেখানে ফচেট রিএজেন্ট অ্যাড করব, সেখানে হচ্ছে গ্রিন কালারের বিলিভার্ডিনের প্রেসিপিটেট করবে, ঠিক আছে। এইটাই তো ছিল। জন্ডিস কত রকম হতে পারে বল? 3 রকম, কি কি বল? হিমোলাইটিক, বল বল আরেকবার বল। হিমোলাইটিক জন্ডিসের কয়েকটা কজ যদি বলতে বলে কি বলবি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রবলেম ইন এরিথ্রোপয়েসিস তো কোনো রোগের নাম নয়, বল তোরা শুনেছিস। অ্যানিমিয়া এটা কোনো রোগের নাম? অ্যানিমিয়া, জন্ডিস এগুলো সবই হচ্ছে সাইন, মানে কারোর যদি, হ্যাঁ সিকেল সেল অ্যানিমিয়া ঠিক আছে, অ্যানিমিয়া হচ্ছে সাইন। মনে কর কারোর চোখে তুই দেখলি যে প্যালর রয়েছে, প্যালর মিনস হচ্ছে তার হয়তো হিমোগ্লোবিন কম আছে, শরীরে ব্লাড কম আছে, সেইটা আমি দেখতে পাই রিফ্লেক্টেড হচ্ছে বাই অ্যানিমিয়া। জন্ডিস হচ্ছে সাইন, আমি যখন জন্ডিস দেখতে পাবো তখন আমি আদার রোগের জন্য ইনভেস্টিগেশন করব। জন্ডিস কোনো রোগ নয়, অ্যানিমিয়া কোনো রোগ নয়, ক্লাবিং কোনো রোগ নয়, এগুলো কোনো রোগ নয়, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইন। এগুলো যদি তুই কোনো পেশেন্টকে দেখিস তখন ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা হেপাটাইটিস, হ্যাঁ ম্যালেরিয়া হতে পারে। আচ্ছা হেপাটিক জন্ডিসের কজ বল, তোরা কিছু বল, হেপাটিক জন্ডিসের কজ বল। হ্যাঁ হেপাটাইটিস, আর বল, কেউ বল পিছন থেকে, তুই বল আর একটা বল। অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ বল, তুই বল। এই তোরা বলিস না, তোরা বলিস না। হ্যাঁ কি বললি, কি কার্সিনোমা বললি? হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক আছে। তো সাধারণভাবে যদি ভাবিস হিমোলাইটিক জন্ডিস কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়, ঠিক আছে। তুই একটা জিনিস ভাববি যে আরবিসির হিমোলিসিসটা বেশি হচ্ছে বাচ্চাদের যে জন্ডিস হয়, ঠিক আছে। তখন অনেক সময় যেগুলো ফিজিওলজিক্যাল নয়, ফিজিওলজিক্যাল জন্ডিস হলে হিমোলাইসিস হয় না, যেগুলো প্যাথোলজিক্যাল জন্ডিস সেগুলোতে মানে অত মনে রাখার দরকার নেই, বাচ্চাদের ক্ষেত্রে তুই পাবি হিমোলাইটিক জন্ডিস। এছাড়া সিকেল সেল অ্যানিমিয়া, মানে যেখানে হচ্ছে তোর আরবিসি গুলো নর্মাল নয়, আরবিসি গুলো অ্যাবনর্মাল, ওরা আরবিসি ইজিলি লাইসিস হয়ে যায়, ঠিক আছে। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে হতে পারে, ম্যালেরিয়ায় হতে পারে, ঠিকই বলেছিস। কিন্তু বাচ্চাদেরটা ইয়ে করুন, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কার্নিক টেরাস, কার্নিক টেরাস শুনেছিস তো নাম? ওটা বাচ্চাদের এমন একটা টাইপ অফ জন্ডিস যেটা হচ্ছে ফালমিনেট জন্ডিস, মানে খারাপ জন্ডিস। যেমন ফিজিওলজিক্যাল জন্ডিস একটা হয়, বাচ্চা হলো একদিন পরে একটা জন্ডিস হলো, গাটা হলুদ হয়ে গেছে, হ্যাঁ সামান্য বাচ্চা খাবে না, একটু জ্বর জ্বর, গাটা গরম, কিন্তু 2-3 দিন পরে অনেক সময় ঠিক হয়ে যায়। না হলে দেখবি যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটা ফটোথেরাপি দেওয়া হয়, এরকম একটা লাইট জ্বলে, লাইটের নিচে রেখে দেওয়া হয়, ওটা কি করে, ওটা বিলিরুবিনটাকে ডিজলভ করে দেয়, সলিউবল করে দেয়, ঠিক আছে। বিলিরুবিনটাকে সলিউবল করে দেয়, তার ফলে ওটা অটোমেটিক রিজলভ হয়ে যায়, আর কিছু করতে হয় না। ওটা ফিজিওলজিক্যাল জন্ডিস। এবার যদি আরবিসি লাইসিস হয়, মানে একটা ছোট বাচ্চা যার বডিতে আরবিসি কত আছে, কম আছে, তার যদি আরবিসি লাইসিস হয়, সেক্ষেত্রে অনেক মানে বড় সমস্যা, সেক্ষেত্রে সেটা খারাপ হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, কার্নিক টেরাসের ক্ষেত্রে বিলিরুবিনটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে চলে যায়, যার ফলে যেটা খারাপ হয়। যাই হোক, তোদের জন্য কয়েকটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমগুলো কর, তাহলে আরো বুঝতে পারবো তোরা। প্রবলেমগুলো শুধু আমাকে বলবি যে কোনটা কি ডিজিজ, ঠিক আছে। আচ্ছা তার মাঝখানে তোদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, জন্ডিস কি ছোঁয়াচে হতে পারে, বা ছোঁয়াচে নয় ঠিক, মানে আমার জন্ডিস হয়েছে, আমার থেকে কি অন্য কারো হতে পারে? তোকে ধর কেউ বললো যে আমার জন্ডিস হয়েছে, এটা আমার থেকে কি কারো হওয়ার সম্ভাবনা আছে, তুই কি উত্তর দিবি? আচ্ছা ভাব ভাব ভাব,
মানে একজনের থেকে অন্য কারোর ছড়ানো, মানে জন্ডিস না হলে হেপাটাইটিসও ভাবতে পারিস। হেপাটাইটিস কি একজনের থেকে অন্য কারো হতে পারে? ভাব, ভাবনা চিন্তা করেন, পরে উত্তর দিচ্ছি, লাস্টে উত্তর দেবো। তোরা ডুবিন জনসন, গিলবার্ট সিনড্রোম এগুলো পড়েছিস? আচ্ছা। সেভেন সেভেন। হ্যাঁ,
কমপ্লেন অফ প্লুরাইটাস। লেখা হলে বলিস, হয়ে গেছে? হ্যাঁ বল, যেটা বলছিস ভালো করে বল, নাই জানতে পারিস। তুই যদি জানিস না সেটা আমি জানবো, তবে না তোকে বলবো। কি বলতে চাইছিস ভালো করে বল। হেপাটাইটিস বি, কি জানিস বল। হ্যাঁ হেপাটাইটিস বি ভাইরাস আছে, সেটা হেপাটাইটিস করে। সেটা কি ছড়ায়? কিভাবে ছড়ায়? আচ্ছা আর? হ্যাঁ তোর বডি ফ্লুইডসে, বডি ফ্লুইডসের সাথে আমার বডি ফ্লুইডস কি টাচ হবে? হ্যাঁ আসল জিনিসগুলো বল। নিডল প্রিক ইনজুরি, মনে কর তোর এগুলো তো তোদের আগে জানা দরকার। কারোর ব্লাড নিতে গেলি, ব্লাড টানতে গেলি, সেটা নিয়ে সেটা তুই জানিস না পেশেন্টটার হেপাটাইটিস আছে কিনা, তোর হাতে নিডিলটা প্রিক হয়ে গেল, তখন কি করবি? হতে পারে সেই পেশেন্টটার হেপাটাইটিস আছে, তাহলে কন্টামিনেশনের চান্স আছে। তারপর মনে কর তুই গাড়ি চালাচ্ছিস, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর রক্ত লাগবে, ঠিক আছে? এবার মানে তুই জানিস না, মনে কর ব্লাড ট্রান্সফিউশনের দিয়ে হতে পারে, ঠিক আছে? তো যার ধর এমন অনেক তো ক্যাম্প হয়, সব জায়গায় তো ঠিকঠাক স্ক্রিনিং হয় না, মানে কিছু ডিজিজ আছে যেগুলো স্ক্রিন করা উচিত, ঠিক আছে? সেই ডিজিজগুলো থাকলে তাদের ডোনার হিসেবে অ্যাকসেপ্ট করা উচিত নয়। এবার মনে কর কোনো গ্রামে কোনো ক্যাম্প হয়েছে, ঠিক আছে, বা কোনো একটা লোক মনে কর হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বললো আমার এই গ্রুপের রক্ত, তুই তাকে ডেকে নিয়ে চলে আসবি, আমার এখনই রক্ত দরকার, তুমি দিয়ে দাও, তখন তারও তো টেস্ট করবি না। এবার সেই লোকটার মনে কর হেপাটাইটিস আছে, তাহলে ওই যেটা তুই বললি বডি ফ্লুইড, তাহলে ওর রক্তের সাথে তোর রক্ত মিশবে, তাহলে হওয়ার চান্স আছে, ঠিক আছে? এইগুলো। আর একটা হচ্ছে মাদার চাইল্ড ট্রান্সমিশন, কোনো মায়ের যদি থাকে তার থেকে বাচ্চার হতে পারে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, এই ভাইরাসগুলো হচ্ছে এরকমভাবে ট্রান্সমিশন হতে পারে, থ্রু নিডল প্রিক ইনজুরি, যে কোনো ব্লাড রিলেটেড, বডি ফ্লুইড রিলেটেড, ঠিক আছে? বল বল বল, কোনটা বলবি বল, একটা বল। পাঁচটার মধ্যে একটাও পারবি না? জন্ডিস কাকে বলে বল, বল। কাকে বলে জন্ডিস বল? হ্যাঁ হ্যাঁ ডেফিনেশন, ডেফিনেশন না তুই বুঝিয়ে বল যে কোনো ভাবে, যে এটাকে জন্ডিস বলে। তোকেই হয়তো তোর বাড়ির কেউ বললো যে দেখ তো আমার জন্ডিস হয়েছে কিনা, বা আমার কোনো রোগ হয়েছে, এইখানটা নয়, তুই ঠিক করে টার্মটা বল। তোকে তো ফিজিওলজিতে জিজ্ঞেস করবে যে শো জন্ডিস, তুই কোথায় দেখাবি জন্ডিস? হ্যাঁ চোখের তলায়? ওটা কি চোখের বইয়ে কি চোখের তলায় লেখা আছে? না তুই, তোকে যে ফিজিওলজি স্যাররা পড়িয়েছে চোখের তলায় লেখা আছে? চোখের তলায় বললে কিন্তু ফেল করিয়ে দেবে, সব কিছুর একটা টার্ম আছে। জন্ডিস কি হলে, কাকে জন্ডিস বলে বল, ডেফিনেশন বলতে পারবি না? জন্ডিস ক ধরনের হয় বল, ওরা বলে দিয়েছে। আগের দিন তুই ক্লাসও করলি না, লাস্টে এলি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। 11:30 কোথায়, ওই যে লাস্ট দিন তোদেরকে 1টা অবধি ক্লাস করালাম, আগের সপ্তাহেই তো। হ্যাঁ পর এগুলো, জন্ডিস না জানলে তোকে পাস করাবে? তুই যদি জন্ডিস কি সেটা না বলতে পারিস, কোথায় জন্ডিস দেখাবি সেটা না বলতে পারিস, চোখ ছাড়া আর কোথায় দেখাবি? পর পর যা, তুই যা, এই তোর পাশে ছেলেটাকে পাঠা, তোর পাশে, তোর পাশে, এদিকে আয়। বল এগুলোর মধ্যে যে কোনো একটা বল, ফার্স্টটা।
হ্যাঁ, hemolytic jaundice. What মানে what is the favor of your diagnosis? Huh? Why are you saying it is hemolytic jaundice? What are the points in favor of hemolytic jaundice? Why? So what? Same. So what are the points in favor of hemolytic jaundice? এই এক নম্বরটা কি হবে? ম্যালেরিয়া? না, রেটিক কাউন্টটা ওটা নয়, ওটার জন্য নয়। যাই হোক, আর কিছু পয়েন্ট আছে ইন ফেভার অফ। হ্যাঁ, হ্যাঁ, মানে আনকনজুগেটেড বেড়েছে, তার জন্য জন্ডিস, এর সাথে হিমোগ্লোবিন কম, সো হিমোলাইটিক জন্ডিস। কি বুঝলি? এটা বল, লাস্টেরটা বল, লাস্টেরটা বলতে পারবি? ফিফথ। ঠিক আছে, যা তুই আয়। তুই বল, ওখানে বস, ওখানে বস, এক নম্বরটা বাদ দিয়ে যে কোনো একটা বল, বুঝিয়ে বল। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? তাহলে তো ক্লাস করে কি লাভ হবে? চশমা না, এক্সপিয়ার চশমা নেই? তোকে বলে দিলে বলতে পারবি? পড়ে দিলে বলতে পারবি? কিছুই দেখতে পাচ্ছিস না? সামনে এখানে দাঁড়ালেও দেখতে পাবি না? এখানে দাঁড়িয়ে দেখ, দেখ, তাহলে উঠে যায় ওখানে। তুই 1 এরটা বাদ দিয়ে 2, 3, 4, 5 এর মধ্যে যে কোনো একটা বল, বুঝিয়ে বলবি কেন কি বলছিস। বস বস, ওখানে বসেই বল। আচ্ছা, জন্ডিস এমনি একটা অফ টপিকই বলছি, তোদের হয়তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, বাড়ির লোক জিজ্ঞেস করতে পারে যে আমার জন্ডিস হয়েছে, আমি কি খাবো? নিশ্চয়ই দেখেছিস, কিছু রোগ হলেই বলে যে আমি কি খাবো, বা তোরা পরে ওয়ার্ডে গেলে বলবে যে ডাক্তার আমার জন্ডিস হয়েছে, তাহলে আমি কেমন খাওয়া দাওয়া করবো? তুই ওদিকে দেখ, তোর জন্য নয় এটা, তুই পরে শুনে নিস। তো তোরা কি বলবি বা কি বলা উচিত? তোদের তোদের নলেজ থেকে বল, না পারলে আমি বলে দেবো, তোরা চেষ্টা কর তোদের আইডিয়া দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আর কেউ কিছু বল। আচ্ছা, কেন, কোনো কারণ আছে? মানে হিমোগ্লোবিন বলছি না, ওভারঅল। হ্যাঁ, বা ধরে নে বিশেষত এমনি তো যেগুলো হিমোলাইসিসের ক্ষেত্রে কোনো আমাদের কোনো রোল নেই, তুই অবস্ট্রাকটিভ জন্ডিস ধরে নে,
অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কি খাবে ফ্লুইড মানে পেশেন্ট? বা কি খাবে না, মানে মেন হচ্ছে কি কি খাবে না। হ্যাঁ, অয়েলি খাবার খাবে না, ঠিক আছে, কারণ হ্যাঁ অয়েলি খাবার, ফ্যাট জাতীয় খাবার খাবে না, ঠিক আছে। এর সাথে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে একটু কার্বোহাইড্রেট বেশি খাবে, ঠিক আছে। এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রেও, তোর যদি হেপাটিক জন্ডিস হয় সেই ক্ষেত্রেও। কেন বলতো? একটু আছে, কারণ হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে কি হবে, মানে লিভার ইনভলভ, তাহলে আমার গ্লুকোনিওজেনেসিস হচ্ছে না, ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস হচ্ছে না, তার ফলে কি হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস থেকে আমার গ্লুকোজ প্রোডাকশন হয়, তাহলে আমার গ্লুকোজ প্রোডাকশন কম হচ্ছে। মনে কর আমি একটু আমাকে চিকেন দিল, সেগুলো থেকে তো গ্লুকোনিওজেনেসিস হয়ে আমি কিছু গ্লুকোজ পেতাম, কিন্তু যেহেতু আমার লিভার ফাংশন ডিরেঞ্জ, ঠিক আছে, লিভার ফাংশনের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিসে আমার বিলিয়ারি ফাংশনও ডিরেঞ্জ, তাহলে মানে গ্লুকোজ আমি ঠিকঠাক পাচ্ছি না, যার জন্য মানে জেনারেলি দেখবি জন্ডিস হলে একটা উইকনেস ভাব থাকে, সেটা কিন্তু এই জন্য, কারণ শরীরে সঠিকভাবে কার্বোহাইড্রেট নেই, ঠিক আছে। তো তার জন্য তাকে একটু কার্বোহাইড্রেট রিচ খাবার খেতে বলতে হবে। এবার নর্মাল যেগুলো জল বেশি খাবে, হ্যাঁ এগুলো তো ঠিক আছে, ওগুলো সব রোগেই চলে যাবে। বল। না না, কি বল, আনকনজুগেটেড বিলিরুবিন কি হয়েছে, পেশেন্টের কি হয়েছে মনে হচ্ছে, তুই চেষ্টা কর। তোকে যদি এই প্রশ্নটা দেওয়া হয় পরীক্ষার সময় ভাইবা বা থিওরিতে, তুই কি বলবি? তোকে তো কিছু একটা লিখতে হবে, কি বুঝছিস তুই বল, তুই কোথায় আটকাচ্ছে সেটাও বল, নাহলে তো কোনোদিনই সমস্যার সমাধান হবে না। তুই সলিউশনের চেষ্টা কর, তারপর না হলে তো আমি রয়েছি বলে দেবো। হ্যাঁ, কোনটা বুঝতে পারছিস না? কতটা বুঝেছিস, কতটা বুঝেছিস তুই? 10% 20% বুঝলেও আমি বাকিটা বলবো, বলে দেবো তোকে, তুই কতটা বুঝেছিস, কি বুঝেছিস বল। তিনেরটা কি লেখা আছে? হ্যাঁ, কনজুগেটেড বিলিরুবিন 2.5, এটা কি নর্মাল না কি? নর্মাল না অ্যাবনর্মাল? নর্মাল। ব্লাডে বিলিরুবিন লেভেল কত? হ্যাঁ, ভুলে গেছিস? তাহলে তুই যদি বিলিরুবিন লেভেলটা না বলতে পারিস, তাহলে এই প্রবলেমগুলো কি করে সলভ করবি? তাহলে বুঝতে পারছি গোড়ায় গলদ, এইটার জন্য তোকে ডাকলাম। তুই প্রবলেম আগে নর্মাল লেভেলগুলো জান, তাহলে কি করে তুই প্রবলেমগুলো সলভ করবি? যা পড়তে হবে, কিছুই পড়ছিস না। বল বল, এবার তোরা ট্রাই কর, তুই পারবি, তুই বল, 1 নম্বরটা বাদ দিয়ে যে কোনো একটা ট্রাই কর। হ্যাঁ, 2 নম্বরটা হিমোলাইটিক, কেন? হ্যাঁ, কিন্তু হিমোলাইটিক কেন বলছিস? আনকনজুগেটেড বেড়েছে বলে হিমোলাইটিক বলছিস? হিমোগ্লোবিন কত, নর্মাল হিমোগ্লোবিন কত? ঠিক আছে, 12। ঠিক আছে, মানে কাছাকাছি আছে ওটা, আমি পরে বলছি, লাস্টে বলছি। ঠিক আছে, বাকিগুলো বল, 3 নম্বরটা কি বল, কে বলবি? ঠিক আছে, তুই বাদ দিয়ে বাকিরা বল, 4-5টা আর কেউ বল, তুই বলবি না? আচ্ছা, কেন? আচ্ছা, কেন দুটোই কেন বাড়ে?
আনকনজুগেট বাড়ছে, কনজুগেট বাড়ছে, একটা কারণে তো দুটোই বাড়বে না, তাহলে দুটো কারণ থাকবে। দেখ শুধু ওই একটা পরে এটা বাড়ে ওটা বাড়ে করলে একটু পরেই ক্লাসের পরে ভুলে যাবে। কেন কেন আনকনজুগেটেড বাড়ে তার একটা কারণ আছে, কেন কনজুগেটেড বাড়ে তার একটা কারণ আছে, দুটো কারণ আছে, দুটো কারণ না বলতে পারলে তো হবে না। তুই বলিস না, আর কেউ বলবি? আর কেউ বল, চেষ্টা কর, 4 5। এই তোর তোর পাশে যে রয়েছে, তোর পিছনে তুই 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 হ্যাঁ তুই বল, 4 5 এর মধ্যে একটা বল, কোনো একটা। হ্যাঁ, মিক্স হেপাটিক বলিস না, এটা মিক্স ভেজের মতো নয়। তোরা এমন বলছিস মিক্স ভেজ, ঠিক আছে, ওরকম নয়। হেপাটিক মানে হেপাটিক, মিক্স হেপাটিক আবার কি? তো কেন কেন বলছিস হেপাটিক, কেন বলছিস বল? হ্যাঁ, আনকনজুগেটেড, কি আনকনজুগেটেড ভালো করে বল, তুই এক্সামিনারকে এরকম করে বলবি? আনকনজুগেটেড বেড়েছে শুধু? আগে 1 নম্বরটা তো আনকনজুগেটেড পজিটিভ, তাহলে ওটাও হেপাটিক। এই তুই বলতে পারবি 4 নম্বরটা কি হবে? না, আনকনজুগেটেড কেন বাড়ে বল? এরও মাথা খাটা না, হ্যাঁ তাহলে হেপাটিক জন্ডিস যদি হয় তাহলে দুটো বাড়ার কজ কি হতে পারে তোদের মতে? আরে আমি ডিজিজের কথা, একটা লোকের তো দুটো ডিজিজ হবে না। তুই হেপাটিক জন্ডিসে আমার কনজুগেটেডও বাড়ছে, আনকনজুগেটেডও বাড়ছে, তাহলে দুটো বাড়া নিশ্চয়ই দুটো কারণ আছে, এটার একটা কারণ, এটা একটা কারণ, আমি সেই কজটা জানতে চাইছি। সোজা কথা তোরা কেন বলতে পারছিস না যে মানে লিভারে প্রবলেম মানে কনজুগেশন হচ্ছে না, লিভারের ফাংশনটাই তো হচ্ছে না, কনজুগেশন কে করে? লিভার। লিভার কনজুগেট করতে পারছে না, মনে কর হিমোলাইসিস, হিমোলাইটিক জন্ডিস, সেখানে ব্লাড ভেঙে যাচ্ছে, তার জন্য ওটা লিভার অব্দি তো আসছে না, তার জন্য আনকনজুগেশন হচ্ছে। আর এখানে লিভারে কি হিমোলাইসিস হচ্ছে? হচ্ছে না, কিন্তু লিভার ফাংশন করতে পারছে না। বা মনে কর 100 ইউনিট হিমোগ্লোবিন এলো, ঠিক আছে, কিন্তু লিভার এত পুয়ারলি ফাংশন করছে, লিভার হয়তো মাত্র 20 ইউনিটকে আমার কনজুগেশন করতে পারছে, বাকি 80 ইউনিট পারছে না, কারণ ওর ফাংশন করছে কম, ঠিক আছে। তো লিভারের ফাংশনের প্রবলেম হচ্ছে, কনজুগেশন ইজ এ ফাংশন অফ লিভার, তার জন্য কনজুগেশন হচ্ছে না। তাহলে আমার হিমোলাইটিকেও আনকনজুগেশন হচ্ছে, হেপাটিকেও আনকনজুগেশন হচ্ছে, কিন্তু দুটোর আনকনজুগেশনের কারণটা ডিফারেন্ট, এটা বোঝা গেছে? হিমোলাইসিস হচ্ছে কারণ আরবিসি ভাঙছে, তার জন্য আনকনজুগেশন, কারণ ওটা লিভার অব্দি পৌঁছাচ্ছে না, আর লিভারে পৌঁছাচ্ছে বাট লিভার ইজ আন্ডার ফাংশনাল বা ম্যাল ফাংশনাল, যাই বলবে, তার জন্য আনকনজুগেশন। ঠিক সেরকম ভাবে এবার এই লিভারে ওই জন্য দুটোই হয়, কারণ লিভার হচ্ছে জাংশন। এবার লিভারে আমি যদি যতগুলো বিলিরুবিন আসছে সবগুলোই যে মানে আনকনজুগেট হচ্ছে তা না, কিছু কনজুগেশন হচ্ছে, যার জন্য অল্প কিছু ফাংশন হবে, বাট ম্যাক্সিমামই হবে না। সেরকম আনকনজুগেটেড কেন হবে না, ওরকমই কিছুটা হয়তো ও মানে বিলিয়ারিতে পাঠাতে পারলো, কিছুটা পাঠাতে পারলো না, যেখানে এরকম মিক্স টাইপের প্রবলেম সেখানে ওই রকম, বোঝা গেছে?
মানে এই দুটো হচ্ছে প্রি হেপাটিক আর পোস্ট হেপাটিক, এই দুটো একটা দুটো আলাদা ডোমেন। আর হেপাটিক যেখানে হচ্ছে মানে দুটোর মাঝখানে আসছে, তখন এই দুটোই মাঝামাঝি হয়। মানে এখানেও মনে কর 100 ইউনিট আমার কনজুগেশন হলো, লিভারের যে ম্যাল ফাংশন হলো তার ফলে আমার 100 ইউনিট হয়তো কনজুগেশন হলো, কিছুটা কনজুগেশন হলো না। এবার যেটা কনজুগেশন হলো তার মধ্যে ও হয়তো কিছুটা কনজুগেটেড বিলিরুবিনও পাঠাতে পারলো বাইলে, কিছুটা পাঠাতে পারলো না, সেটা আবার ব্লাডে চলে আসলো। ঠিক আছে, তো তোরা যখন দেখবি যে মনে কর এটা হচ্ছে হিমোলাইটিক, এটা হচ্ছে আনকনজুগেটেড কনজুগেটেড। ঠিক আছে, তো হিমোলাইটিকে কি হয় না অনলি আনকনজুগেশন, ঠিক আছে, তাহলে কনজুগেশন নেই। কিন্তু হেপাটিকে কি হবে, হেপাটিকে তো দুটোই বাড়বে। ঠিক আছে, পোস্ট হেপাটিকে আনকনজুগেশনের ব্যাপার নেই, শুধু অনলি কনজুগেটেড। ঠিক আছে, 5 নম্বরটা বলতে পারবি কেন? বাহ, ঠিক আছে, এএলপি কেন বাড়ে? এএলপি কোথায় থাকে জানিস? ঠিক আছে, ঠিকই বলেছিস। হ্যাঁ, না, এএলপি থাকে বিলিয়ারি এপিথেলিয়াম। ঠিক আছে, আচ্ছা 1 2 3 মধ্যে বল, কেউ বলতে পারবি? চেষ্টা কর। তিনটেই হিমোলাইটিক হতে পারে? আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু মাইনর ডিফারেন্স আছে, বলছি পরে। আর আচ্ছা, ইউরোবিলিনোজেন কিসে বাড়ে? ইউরিনারি ইউরোবিলিনোজেন কিসে বাড়ে বলবি? তুই বলবি? তোর পিছনে প্রি হেপাটিকে বাড়ে, ঠিকই বলেছিস। আর তোর যদি মনে কর ডার্ক কালার ইউরিন হয়, কিসে হয়? বা ডার্ক কালার ইউরিন, পেল কালার স্টুল একসাথে? অবস্ট্রাকটিভ। কেন ডার্ক কালার ইউরিন হয়? পেল স্টুল কেন হয়? হ্যাঁ, হ্যাঁ, আর এটা কেন হয় কারণ হচ্ছে তোর এবার ওরকম লিভারে মনে কর কিছু কনজুগেটেড বিলিরুবিন আছে, সেটা বাইল দিয়ে পাস করতে পারছে না, তো সেটা আবার কি করলো, ইউরিনে চলে গেল, বিলিরুবিন ইউরিনে চলে গেল, মানে কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে চলে গেল, যার ফলে কি হলো, কনজুগেটেড বিলিরুবিন তো ওয়াটার সলিউবল, ফলে ওটা ডার্ক কালার হয়ে গেল। ঠিক আছে, ওই জন্য ডার্ক কালার আসছে উইথ পেল স্টুল। ঠিক আছে, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, ডুবিন জনসনে কি প্রবলেম হয় কেউ বলতে পারবি? ডুবিন জনসনে, হ্যাঁ, মানে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া না আনকনজুগেটেড হয়? কিসে? ডুবিন জনসন, ঠিক আছে, গিলবার্ট, আর হচ্ছে রোটর সিনড্রোম, এই তিনটেতে কি ধরনের হাইপার বিলিরুবিনেমিয়া হয়? আচ্ছা এইগুলো আর বলে রাখি, এগুলো বায়োকেমিস্ট্রিতে হয়তো আসবে না, ফিজিওলজিতে আসতে পারে বা আসবে। কি ধরনের হাইপার বিলিরুবিনেমিয়া?
তো মনে কর এইগুলোর মধ্যে কোনো একটায় ওরকম আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, এটাও আনকনজুগেটেড, এটাও আনকনজুগেটেড, ঠিক আছে। হ্যাঁ না, এই দুটো ধর আনকনজুগেটেড আছে, তাহলে তো কোনটা কোনটা কনজুগেটেড বললি তোরা? এইটা, হ্যাঁ। তো এই দুটোর মধ্যে গিলবার্ট হতে পারে, মানে বায়োকেমিস্ট্রিতে গিলবার্ট দেবে না তোদেরকে, কিন্তু মানে বলছি আর কি, যদি জেনে রাখিস তাহলে হয়তো ভালোই হবে বা বুঝতে পারবি। হ্যাঁ ঠিক। তো মনে কর যখন আমার কাছে কোনো পেশেন্ট আসবে, আমি তাদেরকে মোটামুটি 3টে প্যারামিটারে যাচাই করবো। একটা হচ্ছে এলএফটি, একটা হচ্ছে ইউএসজি, একটা হচ্ছে তোর ইউরিনে বিলিরুবিন আছে কি নেই, ঠিক আছে, ইউরিনারি বিলিরুবিন। এবার প্রথমটায় যেমন আমি দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন কম আছে, আমার হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আছে, তার মানে হিমোলাইটিক, ঠিক আছে, বা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এরপরে আমি কি করব, মানে তোদেরকে যদি বলে যে এরপরে তুমি ফার্দার কি স্টেপ নেবে বা এরপরে কি ম্যানেজমেন্ট করবে, তখন তোদেরকে এটা বলতে হতে পারে, বা এই যে রেটিক কাউন্ট লিখেছি, এটা রেটিকুলোসাইট নয়, এটা এক ধরনের, এটা রেটিক কাউন্ট শুধু এইটুকু বুঝে রাখ, মানে রেটিক কাউন্ট বেশি মানে এটা হচ্ছে হিমোলাইসিস বেশি হচ্ছে তার আর কি। তো আমি যখন আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া দেখব, তারপরে আমাকে হচ্ছে হিমোলাইসিসের স্টাডি করতে হবে। যে হিমোলাইটিক কিনা, মানে হিমোলাইসিস হচ্ছে কিনা, ঠিক আছে, সেখানে আমার আসবে হচ্ছে রেটিক কাউন্ট। রেটিক কাউন্ট একটা আসবে, যদি রেটিক কাউন্ট বেশি হয় তার মানে হিমোলাইসিস হচ্ছে, বা আমি হিমোগ্লোবিন দেখব, হিমোগ্লোবিন যদি অনেক কমে যায় তাহলে হিমোলাইসিস হচ্ছে। এবার হয়তো আমি দেখলাম তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন হাইপার বিলিরুবিনেমিয়া উইথ রেটিক কাউন্ট বেশি উইথ লো হিমোগ্লোবিন, তাহলে আমার যাচ্ছে নর্মাল হিমোলাইটিক জন্ডিস। এবার দেখা গেল যে হিমোলাইটিক প্যারামিটার নর্মাল আছে, কোনো হিমোলাইসিস হচ্ছে না, অথচ আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, দেন তখন আসবে আমার হচ্ছে গিলবার্ট সিনড্রোম। বোঝা গেল? যেমন এখানে আছে, এটাই বলছি, মনে কর 11, 10, 10টা তাও মানে প্যালর, কিন্তু 11 মোটামুটি নর্মাল। তুই যদি ফিমেলে দেখিস 11 থেকে 13ই থাকে, তো 11টার জন্য তুই বলতে পারবি না যে ওটা মানে হিমোগ্লোবিন কম আছে। বুঝতে পেরেছিস? তোকে বললাম হ্যাঁ 10, 11 ঠিক আছে, মানে তুই এক্সামিনারকে জিজ্ঞেসও করে নিতে পারিস যে স্যার আমরা তো পড়েছি 11 থেকে 13 বা এরকম, মানে 11 থেকে 13 যদি হয় 10 দেওয়া আছে, হ্যাঁ, তো সেটাকে মানে তোদের লেভেলে সেটাকে প্যালর হিসেবে না ধরাই ভালো। মানে প্যালর যদি বোঝাতে যায় 6, 5, 7 এরকম দেবে। বুঝতে পেরেছিস? মানে অনেকটা কম থাকে। তো এইখানে হচ্ছে আমার হিমোলাইটিক প্যারামিটার নর্মাল আছে, তাহলে এটা হচ্ছে গিলবার্ট, ঠিক আছে। এবার এটা কি হবে, 3 নম্বরটা কি হবে? আচ্ছা, তাহলে কি হতে পারে? হ্যাঁ, এটা ডুবিন জনসন বা রোটর, রোটর যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, যখনই তোদেরকে বলবে ফার্দার কি স্টেপ করবে, তোরা এইভাবে সাজিয়ে নিবি, এলএফটি, ইউএসজি, ইউরিনারি বিলিরুবিন, আরো যেগুলো যেগুলো আছে সেইভাবে বলবি। বুঝতে পেরেছিস? এরপর মনে কর যদি হেপাটিক জন্ডিস হয়, হেপাটিক জন্ডিসের বহু পদ আছে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, ঠিক আছে। হ্যাঁ, তো ওগুলো তোদের লেভেলে লাগবে না, তুই দেখবি ইউএসজি নর্মাল মানে জেনারেলি লিভারে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কর, কেউ যদি না বুঝতে পারিস কিছু বল।
তুই কতটা বুঝেছিস বল আমাকে, আমি তারপর থেকে বলছি। না, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া কজ কি বল, তুই কি জানিস? এই এতজন এতবার বলে, ও বলে দিল বলে বললি, ও সেই জন্যই তুই বুঝতে পারছিস না, তোর মাথায় ঢোকেনি ব্যাপারটা। হিমোলাইটিক জন্ডিস মানে কি বল? আরবিসি ভাঙছে তো, তাহলে এখানে কি হচ্ছে, আরবিসি ভাঙছে মানে হিমোগ্লোবিন কম হবে, ঠিক আছে? তাহলে এই যে দুটো জন্ডিস, এখানেও আনকনজুগেটেড বিলিরুবিন বেশি, এখানেও আনকনজুগেটেড বিলিরুবিন বেশি, ঠিক আছে? কিন্তু এখানে দেখ হিমোগ্লোবিনটা কম আছে, তার মানে কি হিমোলাইসিস হচ্ছে, তার মানে এটা হিমোলাইটিক জন্ডিস। কিন্তু এইটাই দেখ, এইটা হিমোগ্লোবিন নর্মাল আছে, ঠিক আছে? তাহলে আমি বললাম যখন আমি আনকনজুগেটেড পাচ্ছি, দুটোই আনকনজুগেটেড, এবার দুটোর মধ্যে একটা ডিফারেন্স করতে হবে তো, তারপরে আমি দেখবো যে হিমোলাইসিস হয়েছে কিনা, মানে ব্লাড আরবিসি ভাঙছে কিনা, তার জন্য হচ্ছে এই টেস্টগুলো। এগুলোর নাম মনে না থাকলেও হবে, যেমন হিমোগ্লোবিনেও তুই বুঝতে পারবি হিমোগ্লোবিন কম থাকছে মানে হিমোলাইসিস হচ্ছে, ঠিক আছে? এবার যেখানে তুই দেখতে পাবি হিমোলাইসিস হচ্ছে না, হিমোগ্লোবিন নর্মাল, ধরে নে এই যে রেটিক কাউন্ট, এটা একটা পরীক্ষা, এটা থেকে বোঝা যায় যে হিমোলাইসিস হচ্ছে, এটা মনে কর নর্মাল। যেখানে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া উইথ নো হিমোলাইসিস, ঠিক আছে, সেইটা হচ্ছে এইটা গিলবার্ট সিনড্রোম, ঠিক আছে? আর এইটা 5 নম্বরটা তো ঠিকই বলেছিস, এএলপি যদি অনেক বেশি থাকে, ঠিক আছে, সেটা আসবে ইন ফেভার অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, কারণ এএলপি থাকেই হচ্ছে বিলিয়ারি সিস্টেমে, ঠিক আছে? যখন অবস্ট্রাকশন হয় তখন এএলপিটা অনেক বেশি বেশি করে সিক্রেশন হয়, ঠিক আছে, সেটা ব্লাডে আসে, তারপরে এএলপিটা বাড়ে, মানে এএলপিটা অনেক বেশি বাড়বে,